দুই ভেন্যুতে শুরু হলো ওয়ানডে সংস্করণের বাংলাদেশ ক্রিকেট লিগ। বগুড়ায় আকবর আলীর সেঞ্চুরিতে ইস্ট জোনের বিপক্ষে বড় স্কোরের পথে নর্জন, মাঠে দর্শকের ঝল। জাহানারা কাণ্ডে নিষিদ্ধ সাবেক নির্বাচক মঞ্জুরুল, বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত। লিপুর দায়িত্ব বাড়ল আরও 1 মাস। নারী বিপিএল এর প্রথম আসর শুরু 4 এপ্রিল। দেশের সব ক্রীড়া ফেডারেশনের সঙ্গে সভায় বসেছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। সমস্যা ও দাবি দেওয়া তুলে ধরেছেন প্রতিনিধিরা। এবং টানা 2 হারের পর বার্সেলোনার স্বস্তির জয়। লেভেন্তেকে হারিয়ে টেবিলের শীর্ষে কাতালানরা। ইপিএল এ টটেনহ্যাম হটস্পারকে 4-1 গোলে বিধ্বস্ত করল আর্সেনাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বেইজিং সফরের আমন্ত্রণ। এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি। প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একযোগে কাজ করার আশা। দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত। 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা দক্ষিণে আব্দুস সালাম, উত্তরে শফিকুল ইসলাম খান। স্থানীয় সরকার নির্বাচনকে প্রাধান্য দেবে সরকার, জানালেন মির্জা ফখরুল। নতুন চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, স্বাগত জানালেন তাজুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞ ও গুম খুনের বিচার অব্যাহত থাকার আশা। চট্টগ্রামে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 9, শতভাগ পুড়েছে 3 জনের শরীর। রাজধানীর হাজারীবাগে চুলা থেকে আগুনে একই পরিবারের 4 জন দগ্ধ। এবং সেহরির পর ডেকে নিয়ে বাবা ছেলে সহ 4 জনকে কুপিয়ে হত্যা। পাল্টা হামলায় প্রতিপক্ষের 1 জন নিহত। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, থমথমে পুরো এলাকা। সরকার গঠনের 1 সপ্তাহ পার না হতেই প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে তাঁর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কৃষক কার্ড দেয়া শুরু হবে। এর মাধ্যমে উৎপাদন সম্পর্কিত সব সুবিধা পাবেন কৃষকরা। এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা এবং বেইজিং সফরের আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সচিবালয়ে নিয়মিত অফিস করতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বিক উন্নয়নে অন্য সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন তিনি। সোমবার সকাল 9:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। বৈঠক শেষে বিস্তারিত জানান মন্ত্রীরা। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত,
তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে বৈঠক শেষে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি, এগুলো তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার আমন্ত্রণ, ওই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। এদিকে সচিবালয়ে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। সোমবার সকাল 9টায় অফিসে পৌঁছালে সেখানে 3 বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাব তার কাছে। প্রসূন, কয়েকটি কর্মসূচিতে আজও অন্য দিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় বৈঠক চলছে, সেটি প্রায় শেষ পর্যায়ে বলে আমরা জানতে পেরেছি। কৃষকদের হাতে পৌঁছানো যায় এবং সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে মূলত একটি সভা হয়েছে। তো কিছুক্ষণ আগে এই সভা থেকে বের হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাংবাদিকদের জানিয়েছেন যে ঠিক ফ্যামিলি কার্ডের মতোই প্রথমে একটি প্রকল্প আকারে, পাইলট প্রকল্প আকারে এই কার্ড দেওয়া। সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাংবাদিকদের জানিয়েছেন যে ঠিক ফ্যামিলি কার্ডের মতোই প্রথমে একটি প্রকল্প আকারে, পাইলট প্রকল্প আকারে এই কার্ড দেওয়া হবে এবং তারপরে সারা দেশে কৃষকদের হাতে এটি পৌঁছে দেওয়া হবে এবং মধ্যস্বত্ব ভোগীরা যেন কোনো রকম সুবিধা না নিতে পারে সেটি বজায় রাখা হবে এই কার্ডের মাধ্যমে এবং সব সুবিধাই কৃষকরা পাবেন বলে জানিয়েছেন। দিনের যে কর্মসূচিগুলো ছিল এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সভা ছিল যে ঢাকাস্থ চীনের যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি সাক্ষাৎ করেছেন এবং চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং চীন সফরের জন্য চীন সরকারের পক্ষ থেকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। মূলত এই প্রধান আজকে কর্মসূচি ছাড়া আব্দুল বারী এবং জনপ্রশাসন এ পর্যন্ত এই বৈঠকগুলো একটির পর একটি চলছে এবং আরো যদি কোনো বৈঠক হয় সেটি হয়তো আমরা সেই তথ্যগুলো পাবো। এবং এই যে কৃষক কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ সভাটি হলো, এই সভার পরে মূলত বেশ কয়েকজন মন্ত্রী আসবেন। আমরা যেটা জেনেছি যে অর্থমন্ত্রী তিনিও বাইরে আসবেন এবং তিনি জানাবেন যে মূলত কি সিদ্ধান্ত হলো, তাহলে আমরা জানিয়ে দিতে পারবো যখন তিনি কথা বলবেন। মূলত সচিবালয় থেকে এই ছিল, তিনিও বাইরে আসবেন এবং তিনি জানাবেন যে মূলত কি সিদ্ধান্ত হলো, তাহলে আমরা জানিয়ে দিতে পারবো যখন তিনি কথা বলবেন। মূলত সচিবালয় থেকে এই ছিল সবশেষ তথ্য আজকের প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যস্ততা এবং কর্মসূচি নিয়ে। সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। সশস্ত্র বাহিনীকে জনমুখী করে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীর শেরি বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে একথা জানান উপদেষ্টা। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ঢাকা ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ 8 দেশের রাষ্ট্রদূতেরা। শাতিলা শারমিন জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি।
আলোচনা শেষে গণমাধ্যমে কথা না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূত আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে বৈঠকে দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। বিকেলে জাতিসংঘ ও সার্কের প্রতিনিধি দলেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে স্বাগত জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচার তার গতিতেই অব্যাহত থাকবে। জুলাই হত্যাযজ্ঞ ও গুম খুনের বিচার চলমান থাকবে বলেও আশাবাদী তিনি। 17 মাসের কর্মজীবনে বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও দাবি করেন তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। জাতিসংঘের হিসেবে 3 সপ্তাহের আন্দোলনে হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন সরিয়ে দেওয়া হচ্ছে তাজুল ইসলামকে। এর মধ্যেই সোমবার নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিদায়ী প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, জুলাই হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সরকারের গুম খুনের বিচার অব্যাহত রাখবেন নতুন চিফ প্রসিকিউটর। নিয়োগ প্রক্রিয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এক দল যখন ক্ষমতা থেকে চলে যায়। আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আর কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছুই জানাননি তাজুল ইসলাম। আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই, তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। বাংলাদেশের যে গণমানুষ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কূটনৈতিকদের বৈঠক হয়েছে। আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমরা যেতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন, যাবো তার কাছে। শাতিলা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগেই আসলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেরিয়ে গেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 8টি ইউরোপের দেশের প্রতিনিধিরা। তারা কথা বলেছিলেন বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে, এবং তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে নতুন যে সরকার এসেছে সেই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে দীর্ঘদিনের বন্ধুত্ব বাংলাদেশের, সেই বন্ধুত্ব একটি নতুন অধ্যায় দিকে এগিয়ে যাবে। তার কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি পিসিএর অবস্থা কেমন। তিনি জানিয়েছেন যে এই চুক্তিটি আসলে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন দ্রুততম সময়ে এটি স্বাক্ষর হতে পারে। এছাড়া বাংলাদেশের মানবাধিকার এবং সুশাসনের নিয়ে যে ইউরোপীয় ইউনিয়নের যে সারা বিশ্বেই কাজ রয়েছে সেই কাজগুলো তারা বাংলাদেশেও এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এটি জানিয়েছেন মাইকেল মিলার, এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে সেই দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আসলে এই সরকারের সময়ে আরও বেশি উন্নত জায়গায় পৌঁছবে। যে 8টি দেশের রাষ্ট্রদূত এসেছেন, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ, তারা উপস্থিত ছিলেন মাইকেল মিলারের সঙ্গে এবং দেখা করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গেও। তারা এর আগে আমরা দেখেছি
দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি এসেছিলেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, কিন্তু একটি ছোট্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যেমন অভিনন্দন জানিয়েছেন, তেমন তিনি আশা প্রকাশ করেছেন দুই দেশের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আরও নিরাপদ, সমৃদ্ধ এবং শক্তিশালী হবে। তো আজকেও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ব্যস্ত সময় পার করেছেন। এই বিদেশি যে কূটনীতিকরা আছেন, বাংলাদেশে যারা শীর্ষ পর্যায়ে কূটনীতিক, তাদের সঙ্গে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি আরও আসলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিনিধিরা দেখা করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে। সর্বশেষ যে তথ্যটি, সেই তথ্যটি সময় সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহকর্মী সাথীরা শারমিন যোগ দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। দুপুরের সময় আরও থাকছে। পয়াল জালে লো মশা যায় না, দিনেও কামড়ায় আর রাইতে তো আরো বেশি। সিটি কর্পোরেশন তো দেই না কোনো সময় আসতে। দিনরাত মশার উপদ্রব নিধনে নেই তৎপরতা, অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। ডেঙ্গি মোকাবিলায় বর্ষার আগে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার ভোরে হঠাৎ করেই চট্টগ্রাম নগরীর হালিশহরের হালিমা মঞ্জিলের 3য় তলায় সাখাওয়াত হোসেনের ঘরে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের নিচে নামতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় ওই ভবনের লিফট ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ভবনের বিভিন্ন তলার অন্য ঘর সহ আশপাশের ভবনের জানালার কাচ, দরজা ভেঙে যায়। সোমবার ভোরে 6 তলা ভবনের 3য় তলায় রান্নাঘর থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা 9 জন দগ্ধ হয়। এদের মধ্যে 3 জন শিশু রয়েছে। চুলা অন ছিল, চুলা বাট আগুন ছিল না, গ্যাস বিল্ড আপ হয়েছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। দেখছি শুধু আগুন জ্বলে আর লোকজন বাইরে হইতেছে। বড় বিপদ ধরনের আওয়াজ হয়েছে, ওই যে সীতাকুণ্ড যেরকম একটা আওয়াজ হয়েছে, সেম আওয়াজ হয়েছে। এদিকে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রানী ও পাখি নামে 2 নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের 80, একজনের 45 এবং বাকিদের শরীর 20 থেকে 25% দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসক জানান, দগ্ধদের সকলেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। একই পরিবারের 9 জন, তারা ওই বাসায় থাকতো 5 জন, আর বাকি 4 জন হচ্ছে ওনার মেজো ভাই, উনি প্রবাসী আসছে। 2টা নাতি নাতনি ও জালত, 2টা নাতি নাতি আর মেয়ের পুরো 9 জন। ফ্লেম বার্ন সাথে ইনহেলেশন ইনজুরি, 2 ধরনের আর কি ইনজুরি আছে। ইনহেলেশনের কারণে হচ্ছে লাংসটা কম্প্রোমাইজ হবে, আর ফ্লেম বার্নের কারণে তো তার সারা শরীর পুড়ে গেছে। সবগুলো রোগীর অবস্থাই খারাপ। অসাবধানতা বশত ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে দাবি বাড়ির মালিকের। গ্যাস জমা হয়েছে, রিজার্ভ ছিল গ্যাস এখানে, এবং রিজার্ভ হয়ে গ্যাস হয়ে সবখানে ছড়াইছে, যার ম্যাচ সে অ্যাপ্লাই করছে, পরে সাথে সাথে ব্লাস্ট। ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। দগ্ধদের সবশেষ খবর আমরা তার কাছ থেকে জানবো। পার্থ, সবশেষ অবস্থা যদি জানাতেন। চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিলে অগ্নিদগ্ধ 9 জনকে আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক 15 থেকে 20 মিনিট আগে অ্যাম্বুলেন্সে করে আমরা দেখেছি তাদেরকে 9 জনকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আসলে সকালে ভোরে যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, আমরা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম, আমরা এরপর কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে আসলে 9 জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু আইসিইউ স্বল্পতা আছে এবং যারা অগ্নিদগ্ধ রোগী আছেন তাদের আইসিইউ প্রয়োজন হতে পারে, সে কারণে আসলে তখন থেকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং হালিমা মঞ্জিলের কথা যদি একটু জানাই, আমরা সিসিটিভির ক্যামেরার ফুটেজে যেটি দেখেছি, ঠিক 4:31 কিন্তু 3য় তলার আসলে সাখাওয়াত হোসেনের ঘরে কিন্তু ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং বিস্ফোরণের ঘটনা এতটাই তীব্র ছিল, সেই ভবনের
ভবনের 6তলা ভবনের যে লিফট ছিল, লিফটের দরজাও কিন্তু আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু লিফটের দরজা নয়, সেই ভবনের যে ঘরগুলো ছিল, বিভিন্ন তলার যে অন্য বাসিন্দারা বসবাস করত, প্রত্যেকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের বেশ কিছু ঘরের আমরা দেখেছি কাচের যে জানালা সেগুলো ভেঙে গেছে, ফ্যান কিন্তু বেঁকে গেছে, এবং যে জানালার যে লোহার গ্রিল রয়েছে সেই গ্রিলগুলো কিন্তু বেঁকে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, এবং যিনি বাড়িওয়ালা ঘরের ভবনের মালিক তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে অসাবধানতা বশত হয়তো সাখাওয়াত হোসেনের পরিবারের পক্ষ থেকে গ্যাসের জমে, ঘরের ভিতর গ্যাস জমে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু দাবি আসলে বাড়ির মালিক সহ ফায়ার সার্ভিসের। সেক্ষেত্রে তারা বলছে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এদিকে ঢাকায়ও আমরা দেখেছি যে ঢাকার রায়ের বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেরের সময় চুলা জ্বালাতেই বিকট বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই উড়ে যায় ভবনের গেট ও দেয়াল। 3 বছরের সন্তান সহ দগ্ধ হন বাবা মা, ঝলসে গেছে পরিবারের আরেকজনের শরীরও। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে বারবার জানালেও সমাধান মেলেনি, তবে অভিযোগ মানতে নারাজ ভবন মালিক। সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ বিকট বিস্ফোরণ, উড়ে যায় ভবনের গেট ও দেয়াল, ছড়িয়ে ছিটিয়ে যায় ঘরের আসবাবপত্র, শরীর ঝলসে যায় শিশুসহ 4 জনের। রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ এই ঘটনার জন্য গ্যাস লিকেজকে দায়ী করেন এলাকাবাসী। সাউন্ড পাওয়ার বাইরে দেখি যে আমাদের যে ভাড়াটিয়া দোতলা আছে সমস্ত জানালা ভেঙে গেছে, এবং পাকঘরের যে দরজা কাঠের সেটা ভাঙা টুকরো হয়ে পড়ে গেছে। ভাই, ভাবি, আমার ভাতিজা এবং ভাইয়ের শালা 4টা ব্যক্তি ছিল, তাদেরকে আমি কাউকে পাই নাই। এলাকার মহল্লার মানুষজন তারা তাদেরকে ধরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে। দগ্ধদের স্বজন জানান, গ্যাস লিকেজের বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি, তবে অভিযোগ মানতে নারাজ ভবন মালিক। গ্যাসের যে লিকটা হয়েছে, গ্যাসের ব্লাস্ট হয়েছে, এটা আগে থেকেই তারা বাড়িওয়ালার সাথে কিছুবার কথা বলেছে যে আপনারা এই জিনিসটা, প্রবলেমটা আমাদের সলভ করে দেন। আমার যেটা মনে হয় একই সত্য না, কারণ হচ্ছে একটা গ্যাসের যদি লাইনে প্রবলেম থাকে এটা কত টাকা লাগে? যার 4তলা একটা বাড়ি আছে সে 200-300 টাকা খরচ করে, 400 টাকা খরচ করে একটা গ্যাস লাইন ঠিক করতে পারবে না। দুর্ঘটনার 2 ঘন্টা পর সোমবার ভোর 5:30টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন শেখ নোমান, পিঙ্কি আক্তার ও তাদের 3 বছরের ছেলে রুহান এবং নোমানের শ্যালক অপু। তাদের শরীর 7 থেকে 75% পর্যন্ত পুড়ে গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনের মেজর বার্ন, তার মধ্যে একজন 75% পুড়েছে, যিনি গৃহকর্ত্রী। ওনার আপনার আশঙ্কাজনক অবস্থায় আছে, ওনাকে আমরা অলরেডি এইচডিইউতে শিফট করেছি। বাচ্চা হওয়া সত্ত্বে ওর পোড়াটা ওর জন্য মেজর বার্ন। তো ও মানে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। দগ্ধ পরিবারের প্রধান শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর হাজারীবাগে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, সরাসরি যাব তার কাছে। নিশান, যে গ্যাসের চুলা থেকে গ্যাস লিকেজের যে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়েছেন, আমরা তার সামনে আছি। এবং এই গ্যাসের চুলার এখান থেকে কিন্তু বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু ঘটে, এবং সেই বিস্ফোরণে কিন্তু পাশের যে দেয়াল সেটি কিন্তু উড়ে গিয়ে পাশে আরেকটি ভবনে পড়ে, এবং আমরা দেখতে পাই যে এখানে যে আসবাবপত্র রয়েছে এবং গ্যাসের চুলার যে থালা বাসন রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখা যাচ্ছে। এবং এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু বেশ কয়েকটি দেয়াল এবং এই ভবনের গেটও কিন্তু ভেঙে পড়ে। এবং আমরা এখানে যেটা জানতে পেরেছিলাম যে গ্যাস লিকেজের যে ঘটনা, সেই ঘটনায় তিতাস গ্যাসের কর্মকর্তা এসেছিলেন, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গ্যাসের লাইনে আসলে কোনো লিকেজ নেই, এবং এখানে যে গ্যাস ছিল সেখান থেকে আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে স্থানীয় মাধ্যমে যে, এবং বাড়িওয়ালার সাথে কথা বলে যে এখানে কিন্তু দীর্ঘদিন থেকে যারা ছিলেন তারা কিন্তু বসবাস করছিলেন না, তারা গতকালকেই এসেছিলেন বাসায়, এবং সম্ভবত বাসাটি আসলে বদ্ধ থাকায় এবং গ্যাসের চুলায় যে লিকেজ ছিল সেখান থেকে গ্যাস জমে থেকেই আসলে এই বিকট বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এতে কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও আমরা জানতে পেরেছি। তিনি হলো গিয়া তিনি দগ্ধ আমরা জানতে পেরেছি। এর মধ্যে 4 জনের দগ্ধের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় আমরা আবার একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে চাই, সেখানে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সৌদি আরব
চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সাথে তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা সেটা আমরা দেখেছি। আমরা আশা করি আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছেন তাদের সবার সঙ্গে আমরা অত্যন্ত গভীর সম্পর্ক যে আমরা চালিয়ে যেতে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা বলেছি আমাদের যে সমস্ত ইস্যু আছে সেই ইস্যুগুলো আমরা সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমরা রিজলভ করব, যেখানে আমাদের সকলের স্বার্থ, আমাদের স্বার্থ যেখানে সুরক্ষিত হয়। আমি আশা করছি যে আগামীতে এ পর্যন্ত আমি যে কথা বলেছি বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে আমি আই এম প্রিটি কনফিডেন্ট যে আগামী দিনগুলোতে আমরা একটা অত্যন্ত গতিশীল ফরেন পলিসি পরিচালনা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার একটা কোয়েশ্চেন স্যার, আমরা বলছি যে ভারতে আমাদের সঙ্গে যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটাকে সেভ করতে এবং বর্ডার কিলিং বন্ধ করতে কোনো বার্তা? আমি এখন কোনো স্পেসিফিক প্রশ্ন নিচ্ছি না। আমরা এই পর্যন্ত যে সাক্ষাৎগুলো হয়েছে সেগুলো হচ্ছে সৌজন্যমূলক বন্ধুত্বমূলক সাক্ষাৎকার। এরপরে আমরা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব এবং সেজন্য তো অনেকটা সময় পড়েই আছে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। রাজধানীতে হঠাৎ বেড়েছে মশার উৎপাত। সিটি কর্পোরেশন এলাকায় রাত দিন জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা। মশক নিধনে তৎপরতা নেই বলে অভিযোগ নাগরিকদের, তবে সিটি কর্পোরেশন বলছে নিয়মিত কার্যক্রম চলছে। কিউলেক্স নিধনের পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় বর্ষার আগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিমুল হোসেনের প্রতিবেদন। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। রাতের বেলায় তো বটেই, দিনের বেলায়ও মশার আনাগোনা দেখা যাচ্ছে। ড্রেন, নির্মাণাধীন ভবন কিংবা বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে দেখা মিলছে লার্ভার। শীত পুরো শেষ না হতেই এমন চিত্র ভাবাচ্ছে নগরবাসীকে। ডেঙ্গু মশায় দুই একজন লোক মারাও গেছে, কয়াল জালেও মশা যায় না, দিনেও কামড়ায় আর রাতে তো আরো বেশি। বেলা ভাটি গেলে সেই মশা জিয়ালি বসে থাকি গ্যারেজে, মনে হচ্ছে যে শয়ে শয়ে মশা ঘুরে কামড়ায়। মানে এত জন্মায় যা বলার মতন না। আর এই সিটি কর্পোরেশন তো দেখি না কোনো সময় আসতে, তাকে কোনো কার্যক্রমও দেখি না, কোনো পরিষ্কারও করে না, কোনো লোক আয় না, আয় মাঝে সাঝে একটু ছবি টবি তুলে নিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন আবর্জনা ব্যবস্থাপনা, তাপমাত্রা ওঠানামা, জমে থাকা পানি মশা বৃদ্ধির কারণ হতে পারে। তবে বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞর। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গুকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে চাই তাহলে মে বা জুন বা এপ্রিল মাস থেকেই আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করতে হবে। তাহলে এবছর ডেঙ্গুর প্রকোপটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। মশার উপদ্রব থেকে রেহাই পেতে ডোবা নালা পরিষ্কার করা, লার্ভা ধ্বংস, এলাকা ভিত্তিক ফগিং, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ডেঙ্গুর আক্রমণ সামলাতে এখনো কোনো প্রস্তুতি নেয়নি কর্পোরেশন। তবে শিগগিরই কিউলেক্স মশার তীব্রতা কমবে বলে আশ্বস্ত করছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখন কিউলেক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, দুইটার ক্ষেত্র পুরো আলাদা, দুইটার মেথোডোলজি আলাদা, দুইটার অ্যাকশন প্ল্যান আলাদা। একটা হচ্ছে আমাদের যে বসবাসের যে জায়গাগুলো আছে বাসা বাড়ি সেইটা কেন্দ্রিক, আর এখন আমরা কাজ করছি হলো ড্রেন, নালা, নর্দমা, ডোবা, খোলা ম্যানহোল, আবর্জনা রিমুভ করা। এই বেসিসে যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার উৎসস্থল ধ্বংস এবং নাগরিক সচেতনতাই হতে পারে কার্যকর সমাধান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এক দশকের মধ্যে শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল, নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, কয়েক হাজার ফ্লাইট বাতিল। হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির শ্বেতপত্র করে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিত্র তুলে ধরেছিল অন্তর্বর্তী সরকার। এরপর গেল 1.5 বছর চালানো হয়েছে বিভিন্ন সংস্কার কার্যক্রম। ইউনূস সরকারের কাছ থেকে বিএনপি সরকার কেমন অর্থনীতি বুঝে নিল
তাও দেশের মানুষকে জানানোর জন্য শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 24-এর 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে 12 সদস্যের ওই কমিটি 3 মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে 1.5 দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্ক ফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কি অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমি মনে করি ব্লু বুক তৈরি করতে হবে। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতির। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে, এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার। সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। আমরা যেরকম শ্বেতপত্র কমিটির রিপোর্টে তখনকার অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে বলেছি। এখনও তারা যখন নাকি বাজেটটাকে রিভাইজ করতে যাবেন বা নতুন বাজেট দিতে যাবেন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করবেন, তখনও তাদের একটা তো ভিত্তিভূমিটা কি সেটা সম্বন্ধে তো ভালো আগে জানতে হবে, কোন জায়গায় যাব সেটা নির্ধারণের আগে। সুতরাং সেই এক্সারসাইজ নিশ্চয়ই তারা একটা করবেন যে অর্থনীতির বর্তমান অবস্থায় আমাদের দুর্বলতার জায়গাগুলি কি, চ্যালেঞ্জের জায়গাগুলি কি। অনিয়ম দুর্নীতি আর লুটপাট বন্ধে শুধু এবারই নয়, প্রতিবার নতুন সরকার গঠনের পরপর অর্থনীতির শ্বেতপত্র তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। প্রতিটি সরকারেরই সময় শেষ হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে যদি একই দলও থাকে, তারপরে আমি মনে করি যে একটা সরকারের আসলে একটা পর্যালোচনা দরকার এবং সেটাই নিরপেক্ষ একটা পর্যালোচনা কমিশন তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করা। যদি ভালো কাজও হয় সেটার জন্য শ্বেতপত্র দরকার। তাদের যুক্তি, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর অনেকটাই সহজ হবে সেই চাপ সামলানো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি যাচ্ছে সেখানে। ক্রয় করা হয়েছে, এমনও আছে কিছু কিছু লাইসেন্সই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। তা আমরা আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে এবং এইটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে, অ্যামুনিশন সহ। আর সেটা আমরা আজকেই সার্কুলার ইস্যু করব, জেলা পর্যায়ে যাবে, সমস্ত পর্যায়ে যাবে। এইটা এখনো আমরা নির্ধারণ করতে আমরা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এগুলা কতগুলো লাইসেন্স আছে, লাইসেন্সধারী অস্ত্র কত আছে, কত জমা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আদেশ দিয়েছিল, সেই আদেশের সময় দেখা গেছে যে বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মধ্যে আমার জানা মতে প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়নি। তো এটা আইনানুগভাবে অবৈধ হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যাপারে মামলাও করা যেতে পারে। সেটা কোথায় কী অবস্থা আছে, ইন্টারিম গভর্নমেন্টের সেই পদক্ষেপের ব্যাপারে কতগুলো মামলা হয়েছে, এগুলো সব আমরা এখন রেগুলার করব। আর পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন
আপাতত ইমিডিয়েটলি আমরা 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় 2701 সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। আর পাসপোর্ট নিয়ে প্রায় সময় জনগণের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসে, ইদানিং অবশ্য কম, যেটা ই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে, আগে মেশিন রিডেবল পাসপোর্টের সময় ছিল। তা হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশই এখনও অনলাইনে ইলেকট্রনিক ভাবে অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত নয়, সেই জন্য কারো সহযোগিতা নিতে হয়। কোনো যারা আছে আর কি অনলাইনে কাজ করে, কিছু এইটাও একটা পেশার সৃষ্টি হয়েছে যে তারা এই কাজগুলো করে নিজেরা কিছু আয় রুজির ব্যবস্থা করে এবং সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু তা সরাসরি ছিলাম সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রমজান উপলক্ষে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। 40 থেকে 50% লাভ কম করার কথা জানিয়েছেন তারা। রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন নিত্যপণ্যের দামে দেখা যায় ঊর্ধ্বগতি। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে আসে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা, যেখানে দেওয়া হয় পাইকারিতে পণ্যের দাম কমানোর ঘোষণা। 940 টাকা মূল্যে রূপচাঁদা তেল পেয়ে যাবেন ইনশাল্লাহ 940 টাকা। আমরা 945 বিক্রি করতাম, 955 এমআরপি গায়েতে, সেটি আমরা 940 করে দিলাম। আমরা ছোলা 80 টাকা থেকে 85 বিক্রি করতাম, সেটা এখন আমরা লভ্যাংশ 2 টাকা কমিয়ে সেটা 80 থেকে 83 টাকা বেচবো। পণ্যের দাম কমাতে চাঁদাবাজি বন্ধে জোর দেন ঢাকা 12 আসনের এমপি সাইফুল আলম মিলন। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। একটা মুরগির ব্যবসায়ী কয়েকজন মিলে, সেখানে আমি কালকে শুনলাম বা কয়েকদিন শুনলাম যে 60 লক্ষ টাকা তাদের কাছ থেকে 60 লাখ। কেন ইমাজিন, কয়েকটা দোকানের কাছ থেকে। কারওয়ান বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। এদিকে ব্যবসায়ীদের পণ্যের দাম কমানোর ঘোষণার মধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকায় অসামঞ্জস্য থাকায় 9টি মামলায় জরিমানা করা হয়। মূল্য তালিকা বা মেয়াদ ঠিকমতো প্যাকেজিং এ উল্লেখ না করা, এ ধরনের অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। রমজান মাস জুড়ে এই অভিযান পরিচালনা হবে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর। 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষার ঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে, বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল ও রাস্তাঘাট। এদিকে তুষারপাতে বিপর্যস্ত রোমানিয়া ও চীন। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড় নর্স্টার। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত তুষারে প্লাবিত হবে উত্তর পূর্বাঞ্চল সহ কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ। তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস আর উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। নিউ ইয়র্ক সিটিতে 9 বছরে প্রথমবারের মতো জারি হয়েছে তুষার ঝড় সতর্কতা। শহর জুড়ে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রোববার রাত 9টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জরুরি অবস্থা জারি করে বন্ধ রাখা হয়েছে স্কুল, মহাসড়ক ও সেতু। অনুমতি দেওয়া হয়েছে কেবল জরুরি যান চলাচলে। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলনামূলক কম প্রভাব পড়লেও সরকারি দফতরে বিলম্বিত কার্যক্রম ঘোষণা করা হয়েছে। এদিকে দ্বিতীয় দফা তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ রোমানিয়া। তীব্র তুষারে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী বুখারেস্টের আশেপাশের কয়েকটি সড়ক। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর 2 মাসের অস্বাভাবিক তীব্র শীতের পর উষ্ণতার আভাস মিলছে ইউরোপের দেশ পোল্যান্ডে। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া সংগঠনের পর আজ জাতীয় ক্রীড়া পরিষদে ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই প্রথম সব ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছেন আমিনুল হক। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি ছাড়া উপস্থিত ছিলেন দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মতবিনিময় সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটি দিয়ে চলছে ফেডারেশনগুলো, যার জন্য কার্যক্রম চালাতেও বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এছাড়া নিজেদের আর্থিক সীমাবদ্ধতার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন ফেডারেশন কর্মকর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসেবে চালু হবে কৃষক কার্ড। আন্তঃ মন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সম্পর্ক আরও জোরদারের আশা। সরকারে আস্থা জানিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বিভিন্ন দেশ। এবং 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। ঢাকা দক্ষিণে আব্দুল সালাম, উত্তরে শফিকুল ইসলাম খান। স্থানীয় সরকার নির্বাচনকে প্রাধান্য দেবে সরকার, জানালেন মির্জা ফখরুল। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।